10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এক ব্যক্তি। ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত বিএনপি। সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি। 2024 সালে সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ। সাত দিনের মাথায় নিয়োগ বাতিল হল শেখ হাসিনার আইনজীবীর। সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে তুমুল বিতর্ক। মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে মব জাস্টিস, মন্তব্য তারেক রহমানের। বলছেন গণতন্ত্রের পথে বাধা। সংবাদ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ঐকমত্য কমিশনের প্রস্তাবে বিএনপি একমত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্বের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল বলে নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করার কোনো মানে হয় না। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের 6ষ্ঠ দিনের বৈঠক। আজকের আলোচ্য বিষয় 5টি হলেও দুপুর পর্যন্ত 2টি বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলো হলো রাষ্ট্রীয় মূলনীতি ও এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। পরে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, কমিউনিস্ট পার্টি ও বাম দলগুলো ছাড়া রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তনে সবাই একমত। মানবাধিকার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি, এটাতে কমিউনিস্ট পার্টি এবং কয়েকটি বাম দল ছাড়া আর সকলেই ঐকমত্য পোষণ করেছে। সাংবিধানিক পদে নিয়োগের কমিটি এই নামে, অর্থাৎ এনসিসি এখন আর প্রস্তাবে নেই। এখন প্রস্তাব আছে সাংবিধানিক পদ ও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কমিটি, এবং সেখানে 7 জনের একটা কাঠামো তৈরি করা হয়েছে। নুরুল হুদার পর এবার গ্রেপ্তার হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বারবার জায়গা বদলের কারণে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে আদালতে তোলা হবে সাবেক সিইসিকে। 2014, 2018 ও 2024 সালের সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ বিএনপি সহ কয়েকটি দলের। গত রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এতে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনকে আসামি করা হয়। ওই দিন সন্ধ্যায় গ্রেপ্তার হয় সাবেক সিইসি নুরুল হুদা। গুঞ্জন ওঠে কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারেরও। অবশেষে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্ত মামলার তিনি 20 নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা তাকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকদিন যাবৎ কাজ করি, এবং কাজ করার একটা পর্যায়ে আজকে দুপুর 1টার সময় ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম দুপুর 1টার সময় মগবাজারের একটি বাসা থেকে, বাসভবন থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে। রিমান্ডের আবেদনও করতে পারে পুলিশ।
আমাদের যে ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ তার মেডিকেল চেক আপ করা, কিছু ডেটাবেস মেনটেন করা এবং তৎপরবর্তী থানার যে তদন্তকারী কর্মকর্তা তিনি আসবেন, তার নিকট আমরা হস্তান্তর করব। হস্তান্তরের পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 2022 সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন কাজী হাবিবুল আওয়াল। তার অধীনে 2024 সালে অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার ফাঁসি চাওয়া আইনজীবীকেই তার পক্ষে দেয়ায় বিতর্কের জেরে বাতিল করা হয়েছে আমিনুল গনি টিটোর নিয়োগ। ন্যায় বিচার নিশ্চিত করতে এবং স্বার্থের দ্বন্দ্ব এড়াতে তাকে অব্যাহতির কথা জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তার বদলে আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে থাকবেন সাবেক পিপি আমির হোসেন। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের ফোনালাপ ফাঁস হয় গত বছর অক্টোবরে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যেহেতু তার বিরুদ্ধে 227টি হত্যা মামলা হয়েছে, তার মানে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন। এই ফোন কলের রেকর্ড তুলে ধরে 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পলাতক শেখ হাসিনা ও বুলবুলের পক্ষে মামলা পরিচালনায় 19 জন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটোকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনার ফাঁসি চেয়ে তার দেয়া পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক। বুধবার ট্রাইব্যুনালে মামলার শুনানি করতে চাইলে তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে আদালত। ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার মামলা থেকে তাকে সরে যেতে বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত আমার সততা। আমি একজন আইনজীবী হিসেবে আমার 36 বছরের ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি মানে আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে কিছুটা। পরে এই মামলায় ঢাকার বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ করা হয়। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মূল মামলায়ও রাষ্ট্রের নিয়োগ করা আইনজীবী তিনি। এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং অ্যামিকাস কিউরি 3 জনের পক্ষ থেকেই পরবর্তী শুনানি। শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি এওয়াই মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 2রা জুলাই। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে বলেও শঙ্কা জানান তিনি। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসে দেয়া এক বিবৃতিতে তিনি এই শঙ্কার কথা জানান। তারেক রহমান বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের সুষ্ঠু চর্চা এখনো শুরু হয়নি। আর যেন একমাত্রিক রাষ্ট্রের প্রবর্তন না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য গড়ে তুলতে হবে। একই সাথে গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা জরুরি বলেও মনে করেন তিনি। এছাড়া আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল মন্তব্য করে তারেক রহমান বলেন, সে সময় মত প্রকাশের স্বাধীনতা সহ সকল প্রকার নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। নগর ভবনে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠ জনেরা। বিএনপি নেতা ইশরাক হোসেন এই অভিযোগ করেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন, প্রতিহিংসামূলক আচরণ করলে আন্দোলন ছড়িয়ে পড়বে রাজপথে। এদিকে সোমবার থেকে আন্দোলন তুলে নেয়াই স্বাভাবিক হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা কাজ। মঙ্গলবার নগর ভবনে 2 পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। একে প্রতিপক্ষের হামলা বলে অভিযোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এসব নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন ইশরাক। তিনি অভিযোগ করেন, নগরবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলন ঠেকাতে সরকারের মদতপুষ্ট একটি মহল হামলা করেছে। মন্তব্য করেন, নতুন একটি রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে সরকার। কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না, এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি।
এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা উচিত হবে। তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতার ইন্ধনে আন্দোলন চলছে না। এ সময় উপদেষ্টা আসিফের অশালীন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন ইশরাক। আমাদের ঢাকা নগরবাসীর স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। এদিকে আন্দোলন তুলে নেওয়ায় দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। অফিস রিলেটেড কার্যক্রমে যেভাবে জনগণ চেয়েছে, যখন চেয়েছে, সেটা হয়তো আমরা পারি নাই, তবে আমরা সে সেবাগুলি দিতে সক্ষম হয়েছি এবং এখনও আমরা চালিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না। আর অফিস খোলার পরে তো মোটামুটি সব সেবাই এখন ফুল সুইংয়ে শুরু হয়েছে। দুই পক্ষের টানাপোড়েনের কারণে আর যেন ব্যাহত না হয় সেবা কার্যক্রম, সেটাই চাওয়া নগরবাসীর। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশ ধ্বংস করে বিপর্যয় ডেকে আনা হচ্ছে। পরিবেশ সংরক্ষণে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কয়েকটি খাল দখলমুক্তের চেষ্টা চলছে। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে সরকার। পরিবেশ সংরক্ষণে সরকারের উদ্যোগগুলো সফল হওয়ার প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে গাছ রোপণ করার পাশাপাশি গাছ কাটা বন্ধ করার আহ্বান জানান তিনি। বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক 2024, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2025 এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2024 প্রদান করা হয়। সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 7 দিনই প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি 1 দিন কমিয়ে ফেলবো। 6 দিন করবো, 1 দিন করবো না। ওই দিন আমার প্লাস্টিক ফ্রি ডে। তরুণরা এটা সহজে বোঝে যে একটা দিন আমি পারি। তো একটা দিনে যদি তুমি পারো এস্টাবলিশ করতে পারো, ওই একটা দিন শনিবার আমি প্লাস্টিক ব্যবহার করি না, কোনো রকমের প্লাস্টিক ব্যবহার করি না, তাহলে চেষ্টা করো শনি আর রবি 2 দিন করতে পারো কিনা। ক্রমে ক্রমে 7 দিনে যাওয়া। বরগুনার 9 ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডই ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। ওইসব এলাকায় এডিস মশার লার্ভার উপস্থিতি মিলেছে স্বাভাবিকের চেয়ে অন্তত 7.5 গুণ বেশি। বরগুনায় প্রভাব বিস্তার করছে ডেঙ্গুর ডেন 3 ও ডেন 2 ধরন। দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর ভবনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার রত্না দাস। তিনি আরও বলেন, বরগুনায় সুপেয় পানির অভাবে ঢাকনা ব্যবহার না করে বিভিন্ন পাত্রে বৃষ্টির পানি সংরক্ষণ করা হয়। এটিই ডেঙ্গুর লার্ভা বিস্তারের প্রধান কারণ। সেখানকার বিভিন্ন এলাকায় এডিস ইজিপ্টাই ও এডিস এলবোপিকটাস শ্রেণীর বেশি উপস্থিতি পাওয়া গেছে। প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের বক্স, ফুলের টব সহ বিভিন্ন জায়গায় উন্মুক্ত স্থানে পানি জমার তথ্য পাওয়া গেছে। গত বছরও উপকূলীয় অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ ছিল, তবে এবার তা আরও মারাত্মক আকার নিয়েছে। বৃষ্টির পানিটা জমিয়ে রাখেন বড় ড্রামে, মটকায়, বালতিতে এবং সেটা ঢাকনা দিয়ে রাখেন না। আমরা একদম খোলা অবস্থায় দিয়েছি। আমরা বাড়ি বাড়ি গিয়েছি, বিভিন্ন হোটেলে গিয়েছি, সেখানে সবাই পানিটা ঢাকনা দিয়ে রাখেন না এবং পাতলা একটা কাপড় দিয়ে রাখেন। ওনারা ভাবেন যে পাতলা কাপড় দিয়ে বৃষ্টির পানিটা বোধহয় ছেঁকে পরিষ্কার পানিটা নিচে জমা হচ্ছে। এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে রাখার পরে অব্যবহৃত পানিটা সেটা না ফেলে দিয়ে পুনরায় আবার পানি জমা করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে এই দাবি তুলে ধরেন দলটির প্রতিনিধিরা। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথাও জানান তারা। তবে মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে ইসির কাছে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন জামায়াত নেতারা। বুধবার আগারগাঁয়ে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেছে জামায়াত ইসলামী।
বৈঠক শেষে বেরিয়ে ৩ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। জানান, আগামী জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের ভোট চাইছেন তারা। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয়, তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে। দুর্নীতি ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে সংখ্যানুপাতিক নির্বাচনের আহ্বান জানান জামায়াত নেতারা। বর্তমান কমিশনের প্রতি আস্থার কথাও তুলে ধরেন তারা। পিআর পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি, বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনেও আমরা এটা উঠিয়েছি, এটা আলোচনা চলমান। আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় জামায়াত ইসলামী। পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলেও মাদকের ব্যবহার কমাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা। বলেন, মাদক বহনকারীর চেয়ে কারবারিরাই বেশি ক্ষতিকর। উপদেষ্টা জানান, বাংলাদেশে পাচারের জন্যই ফেন্সিডিল তৈরি করে ভারত, আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা ঢোকে। দুইটা জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। আমি কিন্তু এই দুইটার ক্ষেত্রে কোনোদিন বলি না আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, কিন্তু মাদক আমরা কমে আনতে পারছি, এটা আমি কোনোদিন বলিনি। পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও 18 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এ নিয়ে 2 মাসে জেলার সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে পুশ ইন করা হয়েছে। বিজিবি জানায়, ভোরে সুকানি সীমান্ত দিয়ে নারী শিশুসহ 5 জনকে পুশ ইন করা হয়। একই সময়ে টোকাপাড়া সীমান্ত থেকে 6 জন ও সদরের জয়ধর ভাঙা সীমান্ত এলাকা থেকে 7 জনকে আটক করা হয়েছে। পরে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে পরিচয় নিশ্চিতের কাজ শুরু হয়। আটককৃতদের সদর ও তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত 2 মাসে 6 দফায় নারী শিশুসহ 83 জনকে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করে বিএসএফ। যাদেরকে বিএসএফ পুশ ইন করেছে, আমরা তাদের নিরাপত্তা সুচিকিৎসা ব্যবস্থা গ্রহণ করছি এবং তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাইপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিগত সরকারের কিছু সুবিধাভোগী ব্যবসায়ীর ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, এখানে ব্যবসায়ীদের কিছু স্বার্থ আছে। এনবিআর একটি স্বতন্ত্র বিভাগ হবে, এতে কর্মকর্তাদের ক্যারিয়ারের কোনো অসুবিধা হবে না। তিনি আরও বলেন, কর্মস্থলে অনুপস্থিতির ফলে সারা দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানিতে প্রভাব পড়ছে। এনবিআরের সংস্কার করার কারণ হচ্ছে এখানে আগে অনেক রকম অসঙ্গতি ছিল, স্বচ্ছতারও অভাব ছিল। উপদেষ্টা জানান, বাজেট সহায়তা হিসাবে আইএমএফ ও বিশ্ব ব্যাংক থেকে অর্থ পাওয়ার পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্স মোটামুটি ভালো হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। অ্যাবসেনশন এটা কিন্তু ঠিক, এটা সরকারি কর্মচারী, বিশেষ এনবিআর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা স্বার্থ, এটা তো আপনার আমার ব্যাপার না, পুরা দেশের আপনার ব্যবসা বাণিজ্য, শুধু রাজস্ব ছাড়াও তো ব্যবসা বাণিজ্য, পোর্ট, ল্যান্ড পোর্ট, আইসিটি, এগুলো তো সব ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড, পার্সোনাল তো আছেই। অতএব আমি আশা করি ওটা কালকে, আমি বলছি এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যাবে। বৃহস্পতিবার বেলা 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত অবস্থান ও কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এনবিআর সংস্কার আলোচনায় তাদের না রাখা সহ বিভিন্ন অভিযোগে বুধবারও কলম বিরতি পালন শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন কর্মকর্তা কর্মচারীরা। বিকালে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায় ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ না হলে ২৮ জুন এনবিআর এর সব দপ্তরে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি এর আওতামুক্ত থাকবে। এদিকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের যার যার দপ্তরে অবস্থান করে অর্থ বছরের শেষ কর্মদিবসগুলোতে রাজস্ব আদায়ে মন দেওয়ার অনুরোধ জানান অর্থ উপদেষ্টা। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বিসিএস কাস্টমস এবং আয়কর বিভাগের যারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্ম এনবিআর এর কোনো সদস্য মহোদয় থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অবসর প্রদান, বদলি, পদায়ন, প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি বা যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মচারী কর্মকর্তা সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে আলাদা টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বুধবার রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজার নিয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় পুঁজিবাজারে আস্থা ফেরাতে প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। দেশের পুঁজিবাজারের বর্তমান চিত্র ও করণীয় নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন। এতে পুঁজিবাজারের উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা। যদি ব্যালেন্স শিটটা দেখতে পারতেন তাহলে সেই শেয়ারের ভ্যালু এরকম থাকার কথা না। তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধিরা বলেন, বাজারে ভালো প্রতিষ্ঠান আনতে সরকারকেই আদর্শ পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। সারা জীবনের সঞ্চয় চাকরি বাকরি করে পেনশন নিয়ে এসে ওই টাকাটা দিয়ে তাদের সংসার চলে, তখন মনে করছে পুঁজিবাজারে কিছু বিনিয়োগ করলে হয়তো, এবং অনেকে একদম সর্বশান্ত হয়ে গেছে। তো এটা আমাদের কারোই কাম্য নয়। পুঁজিবাজারে সঠিক পরিবেশ আনতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও কিছু কর্মকর্তার অসহযোগিতায় সুফল মিলছে না বলে অভিযোগ করেন আইসিবি চেয়ারম্যান। অসাধু কর্মকর্তাদের সরিয়ে দেয়া তাগিদ দেন তিনি। আর যে সচিব এই কথা ওই কথা এক্সক্লুড দেখাবে তাকে সরাই দেন, কাজটা হবে। Ask them, will you do this? অথবা we'll put you somewhere else. ও কাজটা হবে। এ সময় পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য আলাদা টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। আর বাজারের জন্য প্রয়োজনীয় সংস্কার চলবে বলে আশ্বাস দেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী। এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে দেখবেন যে আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স করছি এফআইডি কে সহ নিয়ে, কি ফ্রেমওয়ার্কগুলো তৈরি করা যায়, যে বড় কোম্পানি, দেশি বড় কোম্পানিগুলো কিভাবে আসলে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেট মুখী করা যায়। বাংলাদেশে যেটা হচ্ছে এখন সেটা একটা সেক্টরের রিফর্ম না, এইচ এন্ড এভরি ইনস্টিটিউশন এন্ড সেক্টর এর রিফর্ম করতে হচ্ছে। এটাকে আমরা বলি সিস্টেমিক রিফর্ম। পুঁজিবাজারকে গতিশীল করতে বন্ড মার্কেট শক্তিশালী করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।